আমি আমার ফ্যামিলি থেকে, পরিবার থেকে বারবার আমাকে বিদেশের জন্য চাপ দেওয়া হয়েছিল, কিন্তু আমি এই বাংলাদেশ ছেড়ে যাইনি। আগে শেখ হাসিনার সময় আমরা মজলুম ছিলাম, জেল এবং এই মামলা এবং নির্যাতনের শিকার। এখন ফেক আইডির মাধ্যমে আমরা নির্যাতনের শিকার হচ্ছি, এখনও আমরা মজলুম আছি। ক্ষমতার রাজনীতির জন্য সেটা একে অপরের সাথে যে মেলবন্ধন ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে ভালো রাজনীতিবিদ যদি হয়, এই দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে, নিঃসন্দেহে এগিয়ে যাবে। তরুণরাই সবসময় পরিবর্তনের প্রতীক। এই তরুণদের নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা, তবুও এই তরুণরাই আমাদের স্বপ্ন দেখায়। এসব বিষয় নিয়ে আজকে আমাদের পডকাস্ট মাইকের সামনে। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। দেলোয়ার হোসেন দিনার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাদেরকেও ধন্যবাদ। বর্তমান সময়ে রাজনীতিতে তরুণদের ভূমিকা কি দেখছেন? বর্তমান যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে, এর আগে আপনারা দেখেছেন যে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের এই বাংলাদেশের জবরদখল করে বাংলাদেশের মধ্যে ছিল। এর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে ছাত্র রাজনীতির প্রত্যেকটি ক্যাম্পাসে সহাবস্থানের যে আগের যে প্র্যাকটিসটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসেই ছাত্র রাজনীতির সহাবস্থান আছে। এই জন্য আমার কাছে সহাবস্থান যদি থাকে, প্রত্যেকের ছাত্র রাজনীতি করতে প্র্যাকটিসটা যেটা থাকে সেটা সহজেই হয়ে যায়। কিন্তু ওভারঅল যদি আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, তো এই যে পরিস্থিতি, নতুনভাবে কি আগের বিষয়গুলো আর এখনকার পরিবেশটি কি সমান নয়? আপনাকে শুধু একটি জিনিস আমি বলে রাখি, এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে শিবির এবং জামাত তাদের আশপাশের যত মানুষ আছে সমস্ত মানুষকে একত্র করে ছাত্রদলের উপরে হামলা করেছে। পরবর্তী সময় যখন ছাত্রদল আপনার আলিয়া মাদ্রাসায় একটা ছাত্রের নিকট থেকে যে ভাষ্য এসেছে, সেই ভাষ্য অনুযায়ী সেখানেও শিবির দখল করতে যায়। পরবর্তীতে ছাত্রদল সেখানে প্রতিরোধের জন্য যায়। যখন শিবির যে জায়গায় তাদের ভালো অবস্থান থাকে সেখানে তারা আপনার সাবাস দেয়, যখন ছাত্রদল সেখানে প্রতিহত করতে যায় তখন তাদের ছাত্রদলকে সন্ত্রাসী সংগঠন বলে। চাপানোর প্রবণতা আপনাদের মধ্যে, একদল আরেক দলকে দোষারোপ করা, এই থেকে কি বের হওয়ার বা উত্তরণের? অবশ্যই বের হওয়া যাবে। বাংলাদেশ 5ই আগস্টের পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যারা এই আন্দোলনে শরিক ছিলাম, আমরা একে অপরের প্রতি সহানুভূতি, সহিষ্ণুবোধ আমাদের মধ্যে থাকতে হবে, পারস্পরিক যে সম্মানবোধ সেটা থাকতে হবে। যদি এটা আমাদের মধ্যে না থাকে তো সেখানে বাংলাদেশের জন্য ভালো না, বাংলাদেশের রাজনীতির জন্য ভালো না, এবং ছাত্র রাজনীতির জন্য ভালো হবে না। আপনি তো আসলে দীর্ঘদিন থেকে ছাত্রদলের রাজনীতি করে আসছেন এবং ছাত্রদলের একটি দায়িত্বশীল পদে রয়েছেন। তো এই জায়গায় আমরা অনেক সময় অনেকে অভিযোগ করতে শুনি, বা তরুণরা যারা রাজনীতি করতে চায় তারা একটি অভিযোগ করেন যে যারা দায়িত্বে রয়েছেন তারা পদ ছাড়তে চান না, বা নতুন নেতৃত্বকে তারা উঠতে দেন না। এই বিষয়ে কি বলবেন আপনি? না, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা এবং মহানগর শাখার সম্পূর্ণ কেন্দ্রীয় ছাত্রদলের আপনার অধীনে। তো সেইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কেন সিলেট জেলা এবং মহানগর ছাত্রদলের কমিটি দেয় নেই সেটা আমার আসলে জানা নেই। আর আমরা এই বিগত সময়ে যে আপনারা দেখেছেন যে 7ই জানুয়ারি নির্বাচনের আগ মুহূর্তে, এর আগে আপনার বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং ওই অগাস্টের যে আন্দোলন, জুলাই থেকে অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় আমরা মনে করেছিলাম যে এই আমাদের শেষ। কিন্তু পরবর্তীতে ছাত্রদল কোন কারণে আমাদের কমিটিটা বহাল রেখে দিল আমরাও জানি না। তবে আমি চাই যে ছাত্রদলের কমিটিটা নিয়মিত হোক, নতুন মুখ আসুক, এবং যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কষ্ট করেছে তাদের সমন্বয়ে কমিটিটা হোক। তো বিরোধী মত দমনের একটা প্রক্রিয়া সবসময় চলে, এই জায়গায় কি ছাত্র নেতাদের দায় নেই? অবশ্যই আছে। দেখুন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলি যে আমি গত 2-1 দিন আগেও আমি একটা আপনার একটা চ্যানেলে আমি বলেছি, আমি এবং আমরা যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমি যদি কারো অবদান সম্পর্কে আমি তার ভালো কিছু বলি, আমার সম্মান যাবে না, আমার উল্টো আমার সম্মান বাড়বে। তো আমি চাই যে
যে আমরা একজনে অপরকে এইরকম গালিগালাজ বা খারাপ কটূক্তি না করে, তার সাংগঠনিক যে কাজটা আমি ব্যাহত না করে, সে তার মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি, কিন্তু সেইটা যেন জনগণের জন্য হয় এবং দেশের জন্য হয়। 5 আগস্টের আগের আপনি আর 5 আগস্টের পরের আপনি, পার্থক্যটা কোথায়? 5 আগস্টের আগে প্রতিদিন যে কোনো সময় জেলে যেতে হবে, বা ছাত্র সন্ত্রাসী যারা আছে তাদের হাতে হয়তো আমাদের কোনো ভাই বা আমরা নির্যাতিত হতে হবে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ সেটা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই ফ্যাসিস্ট থেকে, এই নিদারুণ মানে খুব কষ্টের একটা জীবন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যে মুক্তি দিয়েছেন, সেই জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। এই জায়গায় যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে রাজনৈতিক জীবনে কোনো কষ্টের ঘটনা আপনারকে যদি বলতে বলা হয়, কি বলবেন? রাজনীতি আসলে আমাদের সবচেয়ে কঠিন সময় ছিল 2013, 14 এবং 15 সালের। সেই সময়ে আপনারা জানেন যে সিলেটের ইলিয়াস আলী ভাই, ইফতেখার আহমদ দিনার ভাই, জুনেদ ভাই, আনসার ভাই, তাদেরকে গুম করা হয়েছিল। সেই সময় প্রায় ক্রস ফায়ার করা হতো, যাদেরকে লিস্টেড করে ক্রস ফায়ার করা হতো। তো পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক মিডিয়া এবং জাতিসংঘ থেকে যখন এই ক্রস ফায়ারের ব্যাপারে, গুমের ব্যাপারে যখন সরাসরি বাংলাদেশ সরকারকে চাপ দিল, পরবর্তীতে গুম এবং ক্রস ফায়ার কিছুটা কমেছে, কিন্তু মামলা সংখ্যাটা আসলে কমেনি। আপনার কোনো জায়গায় বম ব্লাস্টই হয় নাই, কিন্তু সেখানে আমাদের উপরে গায়েবী মামলা দেওয়া হয়েছে। পরবর্তী আমাদের নেতাকর্মীদের গ্রেফতার তো আর তারা কখনো থামায় নাই। এর পরবর্তী সময় আমার কাছে সবচেয়ে টাফ রাজনীতি মনে হয়েছে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল। সেখানে আপনারা জানেন যে আপনাদেরও সহকর্মী, আমাদেরও এক ছোটো ভাই সাংবাদিক আবু তুরাবকে হত্যা করা হয়েছে। সেইখানে আমাকে 2 নম্বর আসামি করা হয়েছিল। সেই মামলায়, আবু তুরাবের মামলায় আমাকে 2 নম্বর আসামি করা হয়েছিল, এবং জুলাই আন্দোলনের প্রত্যেকটি মামলায় আমাদেরকে আসামি করা হয়েছিল। এই রাজনৈতিক কেরিয়ারে পরিবার, সমাজ এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের ভূমিকা কী ছিল? আমার পরিবার কখনো চাইনি আমি রাজনীতিতে আসি, একবারে বাস্তবতা। আমার আব্বা একজন ফার্মাসিস্ট ছিলেন, আমার আম্মা গৃহিণী ছিলেন, আমার বড় ভাই একজন ব্যবসায়ী, আর আমার বোন একজন প্রবাসে থাকেন। বোন ফ্যামিলির কেউ আমি রাজনীতি করি সেটা আমার পরিবার কেউ চায়নি। সবচেয়ে মজার একটি বিষয় হলো, জুলাই আন্দোলনের সময় আমার বাবা এবং আমার বোন আমেরিকাতে থাকতেন। তখন আমি আমার এক আত্মীয়র বাসায় যখন এই আন্দোলনের সময় ছিলাম, ওইখান থেকে এসে আমি প্রতিদিন আন্দোলনে শরিক হতাম। এবং পরবর্তীতে 3 আগস্ট রাত্রে আমি কোনোভাবে, আমার সেই আত্মীয় আমাকে মানে ওই যে আন্দোলন থেকে বারবার যে উনি চাচ্ছেন যে আমি যেন আন্দোলনে আর না যাই। পরবর্তীতে আমার স্পষ্ট মনে আছে, সেদিন আমার বড় বোন বলেছিলেন তাকে আর আটকানোর দরকার নেই, এখন দরকার আছে তারও রাজপথে যাওয়ার। সেইটা আমার জীবনে এখনও সেই জিনিসটা শুনলে আমার শরীরের রোমগুলো এখনও দাঁড় হয়ে যায়। আসলে সেইটা আমার জন্য খুব ভালো লাগার একটা অনুভূতি ছিল সেই সময়। কখনো কি মনে হয়েছে যে এই এত বিষয়ের পরও রাজনীতি ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল কি না? রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছা আসলে কখনো হয় নাই, কিন্তু আমার দ্বারা কোনো মানুষের যখন ক্ষতি হয় সেটা আমার জন্য খুব খারাপ লাগে। আমার সাথে যারা থাকে তাদের দ্বারা কোনো মানুষের যখন ক্ষতি হয় সেটা আমার জন্য খারাপ লাগে। আমার দল, যে দল আমি সাপোর্ট করি বা যেই দলের জন্য আমি সব কিছু করেছি, সেই দলের মাধ্যমে যদি কোনো মানুষের ক্ষতি হয় সেটা আমার আসলে খুবই খারাপ লাগে। আপনার রাজনৈতিক জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্তটা আসলে কি ছিল? আনন্দের মুহূর্ত আসলে 2টা ছিল। প্রথমত আমি দীর্ঘ 3 বছর একসাথে জেলে ছিলাম, 34 মাস জেলে ছিলাম। সেই দিন যেদিন জামিন হয়, যেদিন জামিনে বের হই, 3 বছর একটানা জেলে ছিলাম। আর আপনার 5ই আগস্ট দুপুর 2টার দিকে আমার সবচেয়ে ভালো লাগার, শেখ হাসিনা আমাদের সাথে, আসলে আমরা যে জেনারেশন ছিলাম সেই জেনারেশন বারবার ব্যর্থ হচ্ছিলাম, এটা সম্পূর্ণ বাস্তবতা ছিল। প্রত্যেকটি আন্দোলনেই
আন্দোলন মানে আমরা শুরু করি একভাবে, শেষ হয় নিদারুণ কষ্টে এবং জেলে মামলার গ্লানি টেনে। কিন্তু শেষ পর্যায়ে এই আগস্টের যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা যখন বিতাড়িত হয়, তখন আমরা মনে মনে ভেবেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সফল করেছেন। সিলেটের ছাত্র রাজনীতি কোথায় দেখতে চান? আমি অবশ্যই যে আমরা যত ক্রিয়াশীল রাজনীতি যারা করি, প্রত্যেকের মধ্যে ভালোবাসা থাকুক, মেলবন্ধন থাকুক, পারস্পরিক যে শ্রদ্ধাটুকু থাকুক। সেই শ্রদ্ধাটুকু আসলে বারবারই নষ্ট করে, আমার 5ই আগস্টের পরবর্তী সময়ে বারবারই নষ্ট করে জামাত বা শিবিরের ছেলেরা। তারা আপনার বিভিন্ন আইডি থেকে বিভিন্ন সময় বিভিন্ন আপনার গালিগালাজ করে। আসলে রাজনীতিটা 5ই আগস্টের পরবর্তী সময়ে যে রাজনীতির যে শিষ্টাচার যেটা ছিল, সেই শিষ্টাচার আসলে বারবারই নষ্ট করতেছে আমাদের ছাত্র শিবিরের বাইরা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি বলছেন যে গালিগালাজ বা দোষারোপ করা বা অনেক তির্যক কথাবার্তা বলা, সেই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আপনার পরামর্শ থাকবে কি? দেখুন, আপনি আমার সাথে রাজনৈতিকভাবে আপনি আমার সাথে মোকাবিলা করুন। আপনি হয়তো 5টা বা 10টা আইডি করলেন, সেখানে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করলেন, সেটা হয়তো সাময়িকভাবে আপনি খুশি হতে পারেন, কিন্তু সেটা আপনার রাজনীতির জন্য ভালো না, সেটা আপনার আখিরাতের জন্য ভালো না। যদি রাজনীতির জন্য ভালো হতো, তাহলে তারা তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের ফসলটা তারা গড়ে তুলতে পারতো। সিলেটের তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা রাজনীতিতে আসতে চায়? আমি বলবো যে আপনারা আসুন। আপনারা যদি যারা এই রাজনীতিতে ভালো মানুষ যদি না আসে, তখন রাজনীতি আসলে নষ্ট হয়ে যায়। সেজন্য তরুণ যারা আছেন তাদেরকে আমি অবশ্যই পরামর্শ দেব, আপনারা আসুন। আপনারা এসে আপনাদের জায়গা নিশ্চিত করুন, ভালো জায়গা নিশ্চিত করুন, এবং এই রাজনীতিটা যেন ভালোভাবে চলে, সেইটার দায়িত্ব কিন্তু আপনার। ধন্যবাদ দেলোয়ার হোসেন দিনার, আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে আপনাদের এই অনুষ্ঠানে আনার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই তরুণদের হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসুক, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান।